আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাবো জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত উপন্যাস জঙ্গল লড়ে ৭ম পর্ব। জঙ্গল সম্পর্কে একটা স্বাভাবিক অনুভূতি সব মানুষের মনের মধ্যেই থাকে। এই অনুভূতি সহজাত। আসলে মানুষ একসময় ছিল অরণ্যাচারী। বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। পরবর্তীকালে সে বড় বড় অট্টালিকা তৈরি করেছে, শহরের মধ্যে সরে গেছে। তাই জঙ্গল সম্পর্কে তার মনে একটা ভয়ের বাতাবরণ গড়ে উঠেছে। কিন্তু রক্তের কল্লোলে সে জঙ্গলের অনুরণন শুনতে পায়। জঙ্গল সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই আমি এইসব কথাগুলো বলছি। জঙ্গলের নিবিড় সান্নিধ্যে আমার জীবনের কতগুলো বসন্ত কেটে গেছে বলুন তো। জঙ্গলকে আমি সত্যি বড় ভালোবাসি। জঙ্গল আমাদের অবচেতন মনের মধ্যে এমন এক আবেগের সঞ্চার করে যা ভাষায় বর্ণনা করা যায় না। অবশ্য এই আবেগ জঙ্গল সম্পর্কে আমাদের আরও সতর্ক করে দেয়। আমরা জানি জঙ্গলে প্রবেশ করতে হলে সবকটি ইন্দ্রিয়কে সবসময় সচল রাখতে হয়, না হলে যে কোনো মুহূর্তে বিপদে পড়ার আশঙ্কা থাকে। আমি নিশ্চিত বলতে পারি, ইন্দ্রিয়ের এই চলমানতা আমাদের অনেক নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করে। অনেক শিকারী তাদের অভিজ্ঞতার গল্প বলতে গিয়ে বলেছেন এই সব কথা। আমার জীবনেও এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো অবচেতন মন থেকে একটা নিষেধবাণী শোনা গেছে। মুহূর্তকাল পরে দেখা গেছে অদূরে একটা বোমা ফাটল। কোনো ক্ষেত্রে হয়তো বাড়ির কাছ থেকে কে সরে যেতে বলেছে। পর মুহূর্তে সেই বাড়িটা কোনো গোলার আঘাতে গুড়িয়ে গেছে। হয়তো এমনও কখনো হয়েছে কোনো এক গাছের তলায় বসে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন আমার কানে কানে বলল, এক্ষুনি এই গাছতলা থেকে সরে যেতে হবে। আমিও সঙ্গে সঙ্গে গাছের তলা থেকে সরে গেলাম। পর মুহূর্তেই সেই গাছে বাজ পড়ল। গোটা গাছটা পুড়ে ছাই হয়ে গেল। কে এভাবে সতর্কবাণী উচ্চারণ করে তা আমি জানি না। হয়তো সৃষ্টিকর্তাই, হয়তো বিবেক, হয়তো আমার উপলব্ধি এবং জ্ঞান। এভাবে জঙ্গলে এবং জঙ্গলের বাইরে অনেক বিপদ থেকেই আমি রক্ষা পেয়েছি। যে বিপদগুলো উদাহরণ হিসেবে আমি তুলে ধরলাম সেগুলো আমার অনুমানের মধ্যে। এমনকি এমনি জানা বা আন্দাজের মধ্যে থাকা দুটি বিপদের উদাহরণ আমি চৌবর মানুষখেকোর কাহিনীতে জানিয়েছি। নরখাদকের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চিন্তায় যখন আমি উন্মুখ হয়ে বসে আছি, তখনই আমাকে মানুষখেকোর আক্রমণ থেকে রক্ষা করা হয়। প্রথমবার রক্ষা করেছে পাথরের চামড়ার ঢিবিটা, আর দ্বিতীয়বার ঝুঁকে পড়া পাথর। এর তলা দিয়ে চলে যাওয়ার জন্য আমি তৈরি হয়েছিলাম। উভয় ক্ষেত্রেই এই কে যেন আমাকে শেষ মুহূর্তে এসে সাবধান করে দিয়েছে। তবে সবসময় যে ঘটনা এইভাবে আপনার অনুকূলে প্রবাহিত হবে এমনটি মনে করার কোনো বাস্তব কারণ নেই। কোনো কোনো সময় এর ব্যতিক্রমও ঘটতে পারে। আসুন তারও একটা উদাহরণ দেব আপনাদের কাছে। এক্ষেত্রে বিপদের সম্ভাবনা ছিল আমার আন্দাজের বাইরে। বিপদের চেহারা ছিল অজানা, কিন্তু অবচেতন মন কি সাবধান সংকেত উচ্চারণ করেনি? এ কি কোনো অনির্দিষ্ট শক্তির অবদান? অবচেতন মনের মাধ্যমে সেই শক্তির নির্দেশ আমাদের কাছে পৌঁছে যায়, নাকি এ হলো জঙ্গল অনুভূতির সার্থক বহিঃপ্রকাশ? আমাদের শীতকালীন আবাস হলো কালাধুঙ্গি। কালাধুঙ্গিতে থাকার সময় আমি আমার প্রজাদের জন্য সম্বর, চিতল, হরিণ শিকার করতাম। একবার এক গ্রাম্য উৎসবের আগে প্রজারা সকলে মিলে আমাকে অনুরোধ করল একটা চিতল হরিণ মেরে দিতে। পরদিন সূর্যোদয়ের আগেই আমি বেরিয়ে পড়লাম জঙ্গল অভিযানে। শীতের জঙ্গল খুব শুকনো থাকে, তাই শিকারের পিছু নেওয়া অত সহজ হয় না। সমস্ত দিন জঙ্গলে ঘুরে ঘুরে কেটে গেল। সূর্যাস্তের আগে মোষের মতো একটা চিতল শিকার করলাম। অন্ধকারে সেটাকে টেনে নিয়ে যাওয়া কোনো রকমে সম্ভব ছিল না, তাই চিতার চোখের আড়ালে রাখবার জন্য সেটাকে পাতালতা দিয়ে ঢেকে রাখলাম।
পরদিন ভোরে লোকজন নিয়ে চিতলটাকে নিয়ে আসব। এটাই ছিল আমার মনোগত বাসনা। আমার বন্দুকের আওয়াজ পেয়েই গ্রামবাসীরা আমাদের বাড়িতে চলে এসেছিল। বাঁশ, দড়ি ইত্যাদি নিয়ে তারা মহাৎসহে অপেক্ষা করছে কখন আমি বীরের বেশে ফিরব। বাড়ি ফিরে আমি ওদের হরিণটার কথা জানালাম। পরদিন সকালে আমরা সকলে মিলে গিয়ে সেটাকে নিয়ে আসব এমন কথাও বললাম। কিন্তু ওরা হরিণটা এক্ষুনি নিয়ে আসবে বলে তৈরি হয়েছে। ওরা বলল আমি জায়গাটা বলে দিলে ওরা হরিণটাকে খুঁজে নিয়ে আসতে পারবে। আগেও আমি ওদের জন্য হরিণ মেরে রেখে এসেছি, আর ওরা এইভাবেই নিয়ে এসেছে। অন্যান্যবার আমি একটা চিহ্ন রেখে আসতাম, কেবল ওদের বলে দিলেই হতো যে কোথায় সেই চিহ্নটা আছে, দাবানলের পথের পাশে, নাকি গরু ভেড়ার চলার পথের কাছে, নাকি বন্য জন্তুর পায়ে চলা পথের ধারে। জঙ্গলের নারী নক্ষত্র ওরা আমার থেকে আরও ভালো জানে, তাই সহজেই চিহ্ন ধরে এগিয়ে গিয়ে শিকার করা পশুটার সন্ধান পেতে পারত এবং অতি সহজে সেটাকে নিয়েও আসতো। এবারে সন্ধ্যার অন্ধকারে হরিণটাকে মেরেছি, কিন্তু ঠিক কোথায় সেটাকে মেরেছি তা এখন আমার পক্ষে বলা সম্ভব নয়। কোনো চিহ্নও আমি রেখে আসিনি। আমাদের লোকজন খুব ব্যস্ত হয়ে উঠেছে। তাদের ইচ্ছে ছিল সেই রাতেই হরিণটাকে ভাগ করে যে যার বাড়ি নিয়ে যাবে। পরদিন মহাভোজের ব্যবস্থা হবে। কিন্তু এতগুলো সাধারণ মানুষকে আমি হতাশ করি কি করে? আমি বললাম, পাওয়ালগড়ের দাবানলের পথ ধরে 2.5 মাইল যেতে হবে। সেখানে একটা হলুদ গাছ আছে। সেই গাছের নিচে ওরা যেন অপেক্ষা করে। আমিও ওদের পেছন পেছনে আসছি। ওরা দল বেঁধে যাবে। জঙ্গল পথে একজন মানুষের পেছনে আরেকজন হাঁটতে থাকে, তাই পথ চলতে বেশ সময় লাগে। আমি একা মানুষ, চাটুকু খেয়ে বেরিয়ে পড়লেই হবে। ঠিক সময় মতো ওদের ধরে ফেলতে পারবো, তাই ওদের আগে পাঠিয়ে দিলাম। আমার শরীর স্বাস্থ্য বরাবরই খুব ভালো, তাই মাইলের পর মাইল হেঁটে এতটুকুও ক্লান্ত হতাম না। আরও 5-6 মাইল আমি অনায়াসেই হাঁটতে পারবো। ম্যাগির তৈরি করা চা খেয়ে মনে আরেকটু শক্তি এলো। আমি ধীরে সুস্থে বন্দুকটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। হলুদ গাছের অনেকটা আগেই ওদের নাগাল পেয়ে গেলাম। হরিণটা খুঁজে পেতে মোটেই কষ্ট হলো না। সঙ্গে সঙ্গে তারা মৃত হরিণটাকে বাঁশের সাথে বাঁধে বসে গেল, আর আমি অন্য একটা পথ ধরে বাড়ি ফিরে এলাম। রাতের খাওয়ার সময় হয়ে গেছে। ম্যাগিকে খাওয়ার ব্যবস্থা করতে বলে আমি গেলাম হাত মুখ ধুতে। জামাকাপড় খুলতে গিয়ে একটা ব্যাপার দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার হালকা রবারের জুতোর ওপর লাল ধুলোর আস্তরণ এলো কোথা থেকে? পায়ে ধুলো লেগেছে। পাময় এমন ধুলো এলো কোথা থেকে? আমি তো এই রকম অসাবধানী থাকি না কখনো। অনেক সময় অনেক ছোটোখাটো ব্যাপার মনে করতে পারি না। তার জন্য আমি যে অমনোযোগী তা বলবো না। হয়তো কোনো মানুষের নাম মনে করার সঙ্গে সঙ্গে তার মুখটা আপনাদের চোখের সামনে ফুটে ওঠে। কখনো কখনো আবার তার মুখটা মনে পড়ে না। কোনো জায়গার নাম মনে পড়লেও সেই জায়গাটা দেখতে কেমন তা মনে করার চেষ্টা করেন। অর্থাৎ আমাদের স্নায়ুতে এক ধরনের উত্তেজনার আভাস ঘটে যায়। একটু পরেই আমি বুঝতে পারলাম আমার পায়ে এই লাল ধুলো এসেছে কোথা থেকে। কাঠগুদামে রেলপথ তৈরি হওয়ার আগে পাহাড়ের দিকে যে রাস্তায় যানবাহন চলাচল করত, সেই রাস্তাটা আমাদের গ্রামের গেট থেকে বোরপুল পর্যন্ত সরলভাবে চলে গেছে। পুল ছাড়িয়ে রাস্তাটার বাঁ দিকে যেখানে বাঁক নিয়েছে, সেখান দিয়ে সরাসরি পাওয়ালগড়ের দাবানলের পথে যাওয়া যায়। পাওয়ালগড়ের বর্তমান মোটর চলা পথের সঙ্গে কয়েকশো গজ সেটা সমান্তরালভাবে এগিয়ে গেছে। পোটা রোড থেকে এই রাস্তা বড় একটা রাস্তায় মিশেছে, বোরপুল থেকে 50 গজ দূরে। এই দুই রাস্তার সংযোগস্থল আর মোড়টার মধ্যে যে রাস্তা আছে সেটা খুবই অগভীর, আর সেটা নিচু জায়গা দিয়ে গেছে। গরুর গাড়ির চাকার চাপে এই জায়গাটা ধুলোয় ধুলোয় ভরে থাকে।
ধুলো এখানে 6 ইঞ্চি মতো পুরু। এই ধুলো মাখা পথ আর বাঁদিকের জঙ্গলের মাঝামাঝি জায়গা দিয়ে আর একটা অস্থায়ী পায়ে চলা পথের সৃষ্টি হয়েছে। ধুলো এড়িয়ে যারা চলাচল করে সেই সব মানুষজনের দ্বারাই এই অস্থায়ী কথাটির উৎপত্তি। মোড় থেকে 30 গজের মধ্যে এই পথটা সরু পুলের সাথে গিয়ে মিশেছে। ভারী গরুর গাড়ি চলা সুবিধের জন্য এই পুলের দেওয়াল 1 ফুট উঁচু আর 18 ইঞ্চি পুরু করে তৈরি করা হয়েছে। অনেক বছর ধরে এই পুলটা অকেজো হয়ে পড়ে আছে। পুলের যেদিকে পায়ে চলা পথটা আছে সেখানে 8-10 ফুট জমি বালিতে ভরা, সেটা রাস্তার সমান উঁচু। আমার পায়ে লাল ধুলো এলো কোথা থেকে? বাড়ি থেকে বেরিয়ে এই লোকজনকে অনুসরণ করতে গিয়ে পুলের কাছাকাছি গিয়ে পড়েছিলাম। রাস্তার বাঁ দিক থেকে ডান দিকে 6 ইঞ্চি পুরু ধুলোর ওপর গিয়ে পড়েছিলাম। তারপর ডান দিকের ধার ঘেঁষে পুলটা পার হয়ে রাস্তা অতিক্রম করে পায়ে চলা পথটা ধরেছিলাম। কিন্তু বিস্ময় বেড়ে গেল এই কথা ভেবে যে আমি কেন এইভাবে এঁকে বেঁকে পথ চললাম। এর আড়ালে কি কোনো কারণ আছে? তা আমার এই মুহূর্তে বোধগম্য হলো না। বাড়ি থেকে বেরিয়ে হলুদ গাছের কাছাকাছি লোকজনদের নাগাল না পাওয়া পর্যন্ত আমি তো কোনো বিপদের শব্দ শুনতে পাইনি। বিপদের সামান্যতম আশঙ্কাও আমাকে গ্রাস করেনি। তাহলে এই অন্ধকার রাতে আমি কি কিছু দেখেছিলাম? না হলে কেন দুবার করে চলার রাস্তার দিক বদল করে পার হলাম? আমি তো সহজ সোজা সরল পথেই হলুদ গাছটার কাছে পৌঁছাতে পারতাম। এই বইয়ের শুরুতে আমি ড্যান্সির বংশীর কথা বলেছিলাম। বংশীর ভয়াবহ ডাকের অন্তরালে কি রহস্য লুকিয়ে আছে তা উদ্ঘাটন করতে গিয়ে আমি 2টি গাছের ঘর্ষণের কথা বলেছিলাম। মসৃণ জায়গা থেকে শব্দটার উৎপত্তির কথা আগেই আপনাদেরকে জানিয়েছি। সেই আবিষ্কারের পর থেকে জঙ্গলের যে কোনো শব্দের উৎস নির্ণয়ে আমি চঞ্চল হয়ে উঠতাম। হঠাৎ কোনো অস্বাভাবিক দৃশ্য চোখের সামনে দেখলে আমি ছুটে যেতাম। এটা আমার একটা নেশায় দাঁড়িয়ে গিয়েছিল। এতদিন পরে আর একটা রহস্যের সামনে আমাকে দাঁড়াতে হলো। আমার এই অস্বাভাবিক আচরণের অন্তরালে কি আছে তা বের করতেই হবে, না হলে মনের অস্বস্তি ভাবটা দূর হবে না। পরদিন সকালে গাড়ি ঘোড়া চলাচল শুরু হবার আগে আমি বেরিয়ে পড়লাম, সম্পূর্ণ একা একা, নিজের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সেদিন সন্ধে আমি যে পথে গিয়েছি সেখানকার আশেপাশে ধুলোর আস্তরণ কেমন আছে তা হাতে কলমে পরীক্ষা করতে হবে। অনেক খাটাখাটুনির পর আমি যে তথ্যগুলো পেলাম তা হলো এই রকম। আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গ্রামের গেট থেকে আরও 3 জন ওদের দলে যোগ দিয়েছিল। এইভাবে ওদের দলে মোট সংখ্যা হয়েছিল 14 জন। বোরপুল পার হওয়ার পর একজনের পেছনে একজন এইভাবে হাঁটতে হাঁটতে ওরা পায়ে চলা পথটা ধরে পুল পার হয়েছিল। তারপর মোড় থেকে দিক বদল করে ডান দিকে চলে যায়, দাবানলের পথ ধরে এগিয়ে যায়। ওদের চলে যাওয়ার কিছুক্ষণ পরেই পোটা রোডের ওপর একটা বাঘকে দেখা যায়। সেখানে 2টি রাস্তা যেখানে মিশেছে তারই কাছাকাছি একটা ঝোপের কাছে বাঘটা মাটিতে আঁচড় কাটছিল। তারপর বড় রাস্তা পার হয়ে পায়ে চলা পথ ধরে এগিয়ে যায়। এখানে আমার লোকজনের পায়ের ছাপের পাশাপাশি এই বাঘটার পায়ের ছাপ আবার স্পষ্ট হয়েছে। এই পায়ে চলা পথটা ধরে বাঘটা যখন 30 গজ এগিয়েছে তখন আমি পুলটার ওপর পৌঁছে গিয়েছিলাম। আমার নিঃশব্দে চলার কোনো কারণ ছিল না, জোরে জোরে পা ফেলে অগ্রসর হচ্ছিলাম। শব্দ শুনে বাঘটা হয়তো বুঝতে পেরেছিল আমি পোটা রোডে না গিয়ে তার দিকে এগিয়ে চলেছি, তাই পায়ে চলা পথটা ছেড়ে সে বালি ভরা জমিটায় নেমে পড়েছিল। তারপর মাত্র একবার ঘুরে রাস্তার দিকে মুখ করে শুয়ে পড়ে। পায়ে চলা পথ ধরে আমি বাঘটার পেছনেই আসছিলাম। পুলটার কাছাকাছি এসে ডান দিকে ঘুরে যাই। 6 ইঞ্চি পুরু ধুলোর রাস্তাটা পার হয়ে
ডান রাস্তার কিনারা ধরে হাঁটতে হাঁটতে দিক বদল করে পায়ে চলা পথটায় উঠেছিলাম। বারবার রাস্তা বদল করছিলাম বাঘটাকে এড়িয়ে যাওয়ার জন্য। সত্যি কি তাই? বাঘটা যে আছে তা কি আমি বুঝতে পেরেছিলাম? এখন বুঝতে পারলাম সম্পূর্ণ অজ্ঞাতসারে এই কাজটা আমাকে করতে হয়েছিল। বাঘটার এক গজের মধ্যে দিয়ে আমাকে যাতে যেতে না হয় তার জন্যই। অনেক ভাবনা চিন্তা করে আমি দেখেছি, আগাগোড়া পায়ে চলা পথটা ধরে এগোলেও আমি নিরাপদে বাঘটার সামনে দিয়ে যেতে পারতাম। তবে সেক্ষেত্রে আমাকে নিশ্চুপ হয়ে থাকতে হতো, ধীরে ধীরে হাঁটতে হতো। কোনো রকম শব্দ আমি করতে পারতাম না। বাঘটা হয়তো আমাকে হত্যা করতে চায়নি, কিন্তু আমি যদি চলতে চলতে জঙ্গলের ভেতরে কোনো শব্দ শোনার জন্য দাঁড়িয়ে পড়তাম, তাহলে কি হতো? যদি হঠাৎ দমক আসতো, আমি হাঁচতাম, নাক ঝাড়ার শব্দ করতাম, তাহলে ঘাবড়ে গিয়ে বাঘটা আমার ওপর চড়াও হতো। এই ঝুঁকির জায়গা থেকেই আমার উপলব্ধির জন্ম হয়েছে। আমি বুঝতে পারলাম কেউ হয়তো তার নির্দেশে আমার অবচেতন মনকে সম্ভাব্য বিপদের সামনে এনে দাঁড় করিয়েছে। তাই আমার চেতন মন আমাকে বিপদের কাছ থেকে আপনাই সরিয়ে নিয়ে গিয়েছিল। এই শক্তির উৎস কি তা আমি জানি না। এই শক্তির স্বরূপ আমি ব্যাখ্যা করতে পারবো না। তবে জঙ্গলের ভেতরে এই শক্তিকে আমি অনেকবার অনুভব করেছি। বহুবার এই শক্তি আমাকে নিশ্চিত বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আমার সুদীর্ঘ জঙ্গল জীবনের বিস্তীর্ণ পরিসরের মধ্যে একবার মাত্র এক বন্য জন্তুর একেবারে কাছাকাছি গিয়ে পড়েছিলাম। এইসব বিবেচনা করে আমি বলতে চাই, গভীর জঙ্গলে অনুভূতি আমার মধ্যে এক ধরনের শক্তির জন্ম দিয়েছিল, যার সাহায্যে বারবার আমি নিশ্চিত মৃত্যুকে উপেক্ষা করতে পেরেছি। সত্যি কথা বলতে কি, এই শক্তির উৎস কি তা আমি জানি না, কিন্তু এই শক্তির বিশালত্ব এবং ঐতিহ্য সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল। ঘটনাটা সেই দিনই ঘটেছিল। আমি আর মহারাজা একসঙ্গে বেরিয়েছি পাখি শিকার করব বলে। কিছুদিন আগে কিছু মানুষ আর হাতি জঙ্গল বিট করতে শুরু করেছে। একটা প্রশস্ত ঘাস জমি আর ঝোপ জঙ্গল বিট করা হচ্ছে। এই সীমার বাইরে 50 গজ চওড়া জমি। আমি আর মহারাজা এই জমিটার অপর পারে কয়েক গজের ব্যবধানে দাঁড়িয়ে আছি। বিটাররা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদের পেছনে ছোট ছোট ঘাসের জমি। মহারাজার বাঁ দিকে লাইন করে বসে আছে 3টি অল্প বয়সী কুকুর, 3টি ল্যাব্রাডর। স্যান্ডি নামের কুকুরটার গায়ের রং সোনালি, অপর 2টি কালো। মহারাজার নির্দেশে প্রশিক্ষিত 3টি কুকুর ছুটে গেল। একটা কালো তিতিরকে তাড়া করল। পাখিটাকে তাড়িয়ে মহারাজার কাছাকাছি নিয়ে আসা হলো। মহারাজা তাকে গুলি করলেন। পাখির দেহটা পড়ে গেল। এবার একটা কালো কুকুরকে পাঠালেন মরা পাখিটাকে নিয়ে আসার জন্য। এই সময় একটা বনমোরগ আমার কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। আমি গুলি করতেই সেটা পেছন দিকের ঘাস জমিতে টুপ করে পড়ে গেল। মহারাজার নির্দেশে দ্বিতীয় কালো কুকুরটাও তাকে নিয়ে এলো। কুকুরদের এই প্রভুভক্তি দেখার মতো। মহারাজার নির্দেশানুসারে তারা চোখের নিমেষে কাজ হাসিল করছে। আরও কয়েকটা বনমোরগ উড়ে আসছিল। সামনে গুলির শব্দ পেয়ে তারা আরও একবার পাক খেয়ে এবার দূরে উড়ে গেল। একেবারে রাইফেলের পাল্লার বাইরে চলে গেল। এরপর ঝোপ থেকে বেরিয়ে এলো একটা ভীতু খরগোশ। সামনে মহারাজাকে দেখে সে থমকে ডান দিকে ফিরে ছুটতে লাগলো। এবার সে একেবারে আমার সামনে এসে পড়ল। মহারাজা সেই সময় একজন ভৃত্যের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। বাধ্য হয়ে আমি খরগোশটার দিকে নজর দিলাম। খরগোশটা দৌড়ে নাগালের সীমার প্রান্তে চলে গেল। তখন আমি গুলি ছুড়লাম। আমি জানতাম অল্প বয়স্ক কুকুরদের সামনে বেশি শিকার করতে নেই। গুলি খেয়ে খরগোশটা উল্টে পড়ল। তারপর আমাদের দুজনের সামনে দিয়ে 30 গজ মতো দৌড়ে গেল। তারপর মহারাজার ডান দিকে পড়ে গেল।
স্যান্ডি একাই ডান দিকে বসেছিল। সে এবার তীরবেগে খরগোশটার দিকে ছুটে গেল। মহারাজা তার নাম ধরে ডাকলেন, কিন্তু তাকে নিরস্ত্র করা সম্ভব হলো না। স্যান্ডি মরিয়া হয়ে ছুটে চলেছে, কারো কথায় সে কান দেবে না। তার মনের ভাবটা এই রকম, তার সঙ্গী দুটো কুকুর উপযুক্ত কাজ পেয়েছে, সে কেন এভাবে বসে থাকবে? সে কি কোনো কাজ করবে না? এবার তার পালা। ছুটতে ছুটতে খরগোশটাকে মুখে নিয়ে এসে আবার সেটা আমার হাতে তুলে দিল। তারপর ফিরে এসে নিজের জায়গায় বসে পড়ল। মহারাজা এবার স্যান্ডিকে খরগোশটা নিয়ে যাবার হুকুম দিলেন। সঙ্গে সঙ্গে আমি যেখানে খরগোশটাকে রেখেছিলাম, স্যান্ডি সেখানে পৌঁছে গেল। খরগোশটাকে তুলে নিয়ে উঁচু করে ধরে মহারাজার কাছে গেল। মহারাজা তাকে খরগোশটা মুখে করে দূরে যাওয়ার ইঙ্গিত দিলেন। স্যান্ডি তারপর এগিয়ে গেল, ডাইনে বায়ে তাকালো। মহারাজার নির্দেশ মতো খরগোশটাকে রেখে এলো ঠিক সেই জায়গায় যেখান থেকে তাকে সে নিয়ে এসেছিল। এবার সেখানে ওটাকে রেখে ফিরে আসার ইঙ্গিত দেওয়া হলো তাকে। কি আশ্চর্য! স্যান্ডি তার মনিবের কাছে ফিরে এলো। কুণ্ঠিত ভঙ্গিতে লেজ নিচু করল, কান দুটো ঝুলে পড়েছে। তার মানে স্যান্ডি কি মহারাজার নির্দেশ অমান্য করছে? না। তারপর মহারাজার নির্দেশ পেয়ে অন্য একটা কুকুর খরগোশটাকে নিয়ে এলো। এবার মহারাজা পাশে দাঁড়ানো একজন চাকরের হাতে বন্দুকটা তুলে দিলেন। তার হাত থেকে চাবুকটা নিজের হাতে তুলে নিলেন। এবার কি ঘটতে চলেছে আমি স্পষ্টই বুঝতে পারলাম। এই হলো মহারাজাদের শাস্তিদানের নিয়ম নীতি। তিনি ঝুঁকে পড়ে এক হাতে স্যান্ডির ঘাড়ের কাছটা ধরলেন, তারপর চাবুক হাঁকিয়ে তাকে পেটাতে লাগলেন। চাবুকের অনেকগুলি ঘা পড়ল, সন্দেহ নেই, কিন্তু কোনোটিই স্যান্ডিকে আঘাত করল না। প্রতিটি আঘাত পড়ল তার দুপাশে মাটিতে। এই হলো মহারাজাদের শাস্তিদানের পদ্ধতি। এইভাবে তিনি স্যান্ডিকে আরও শিক্ষিত করলেন। মহারাজা কানে একদম শুনতে পেতেন না, তাকে সব কথা কাগজে লিখে জানাতে হতো। মহারাজা যখন স্যান্ডির অপরাধের কথা মহারানীকে বলছিলেন, তখন আমি এক টুকরো কাগজে লিখলাম, স্যান্ডি আজ আমাকে অমান্য করেছে, কিন্তু নিঃসন্দেহে এক বাহাদুর কুকুর। আপনি দেখবেন শিকারী কুকুরদের আগামী প্রতিযোগিতায় সে বাজিমাত করবে। স্যান্ডির বিষয়ে আমার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। সে বছর নির্দিষ্ট সময়ে মহারাজার কাছ থেকে আমি টেলিগ্রাম পেয়েছিলাম। আনন্দে গদগদ হয়ে মহারাজা সেই টেলিগ্রামে লিখেছিলেন, করবেট, আপনি ঠিকই বলেছেন, প্রতিযোগিতায় স্যান্ডি প্রথম হয়েছে। তখন মহারাজা তাঁবু ফেলে মোহনে বসে আছেন। আমি ভোরবেলা পায়ে হেঁটে ওনার টেন্টে গিয়ে পৌঁছালাম। ওরা তখন সবেমাত্র ব্রেকফাস্টে বসেছেন। আমাকে দেখে মহারাজা খুশি হয়ে স্বাগত জানালেন। তিনি বললেন, খুব ভালো সময়ে এসেছেন। 2 বছর ধরে বুড়ো বাঘটা আমাদের ফাঁকি দিচ্ছে, জ্বালিয়ে মারছে, যখন তখন গোয়ালে হানা দিচ্ছে, আর আজ আমরা সেটাকে মারতে যাচ্ছি। এই বাঘটার কথা আমিও লোকমুখে অনেকবার শুনেছিলাম। আমি জানি মহারাজা একদিন তাকে বুদ্ধির খেলায় হারিয়ে মেরে ফেলবেন। আজকের অভিযানের জন্য 3টি মাচার ব্যবস্থা করা হয়েছিল। সবচেয়ে ভালো মাচায় আমাকে বসার অনুমতি দিলেন মহারাজা। কেন জানি না উনি আমাকে একটু বেশি ভালোবাসেন। তিনি একটা আধুনিক রাইফেলও ধার দিয়েছিলেন। তবে আমি কিন্তু তার প্রস্তাবে রাজি হলাম না। আমি বললাম, না মহারাজা, আমি আজ আর শিকার করব না। আজ আমি আর হাতে রাইফেল নেব না, বরং দর্শকের ভূমিকাতেই বসে থাকব। আমি তো কোনোদিন দর্শক হয়ে শিকার অভিযান দেখিনি। এটা দেখতে আমার দারুণ লাগবে। আমি তাকে বেশ খুশি করতে পেরেছি। তিনিও আমার প্রস্তাব মেনে নিলেন। সকাল 10টা নাগাদ মহারাজা, মহারানী, তাদের 2 মেয়ে আর তাদের আরেক বান্ধবী ও আমি
গাড়িতে করে রওনা হলাম। যে পথ দিয়ে আমি হেঁটে এসেছি সেই পথ ধরে আমরা বনবিট করা জায়গাটায় পৌঁছে গেলাম। দেখি মহারাজার লোকজন সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। বিট করার ব্যবস্থা হয়েছে পাহাড়ের পাদদেশে অনেক দূর পর্যন্ত, বিস্তৃত একটি পাহাড়ি উপত্যকায়। তার ভেতর দিয়ে একটা ছোট নদী এঁকেবেঁকে কোথায় যেন হারিয়ে গেছে। তার দুই দিকে 300 ফুট মতো উঁচু পাহাড়, আর একটা দিকের সীমানা রাস্তা কেটে চলে গেছে। সেখানে উপত্যকাটা 50 গজ চওড়া। এখান থেকে আধ মাইল দূরে সেটা খুব সরু হয়ে গেছে, আবার 50 গজ চওড়া জায়গায় পৌঁছে গেছে। এই দুই জায়গার মাঝামাঝি অঞ্চল জুড়ে ঘন জঙ্গলের অবস্থান। তার মধ্যে একটা নদী বয়ে গেছে। 300-400 গজ জুড়ে এই জঙ্গলের উপস্থিতি। আগের দিন ওই ভয়ঙ্কর বাঘটা একটা মোষকে মেরেছিল, সেটাকে নিয়ে এসে এইখানেই লুকিয়ে আছে, এটা আন্দাজ করা হয়েছে। তাই এখানেই বিট বা শিকার ক্ষেত্র রচনা করা হয়েছে। এই বিস্তীর্ণ উপত্যকার অপর প্রান্তে পর্বতমালার একটা ছোট শৃঙ্গ চোখে পড়ছে। এই শৃঙ্গটা ডান দিকে বেঁকে গেছে। এই শৃঙ্গের ওপর মাচান বাঁধা হয়েছে। সেখান থেকে উপত্যকাটা স্পষ্টই চোখে পড়ছে। চোখে পড়ছে পাহাড়ের দুদিকের নিচু ঢালও। অপর দুটি মাচানের একটি ছিল শৃঙ্গটার ওপরে, আর তৃতীয়টা নদীর যেখানে বাঁক নিয়েছে তার থেকে 30 গজ দূরে। অনেক বুদ্ধি করে 3টে আলাদা জায়গায় 3টে মাচান তৈরি করা হয়েছে, যাতে কোনোভাবেই বাঘটা ফসকে না যায়। জায়গা মতো পৌঁছে গাড়ি থেকে আমরা সবাই নামলাম। ভারী সুন্দর রমণীয় পরিবেশ। এই সময় শিকার করতে ইচ্ছে করে না, মনে হয় দু চোখ ভরে প্রাকৃতিক শোভা দেখি। আমরা পায়ে পায়ে হেঁটে উপত্যকা ধরে এগিয়ে গেলাম। যারা জঙ্গলে বিট করছিল তাদের নেতৃত্ব দিচ্ছিল সর্দার শিকারী এবং মহারাজার একজন সচিব। তারাই আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলল। বাঘটার অবস্থান যেখানে আন্দাজ করা হয়েছিল তার বাঁদিকে জঙ্গল ধরে আমরা এগিয়ে গেলাম। মহারাজা তার বন্দুকবাহককে নিয়ে শৃঙ্গের মাচাটায় গিয়ে বসলেন, আশেপাশে তাকালেন। 4 জন মহিলা সহ আমাকে নদী পার করে ওপারের দুটি মাচানে বসানোর ব্যবস্থা করা হলো। এরপর শুরু হবে বন খেদানো। সর্দার শিকারী এবং মহারাজার সচিব লোকজন নিয়ে একেবারে তৈরি। আমি আর 2 রাজকন্যা মাচানের ওপর উঠে বসলাম। বেশ মজবুত করে এটা বানানো হয়েছে। এর ওপরে পুরো কার্পেট আর কুশনের ব্যবস্থা। আমার কাছে এটা রীতিমতো বিলাস, কারণ চিরকালই আমি শক্ত ডালে বসে বসে শিকারের প্রতীক্ষায় থেকেছি। ভোরবেলা উঠে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। তারপর এই রাজকীয় আরামের ব্যবস্থা। আরামে আমার চোখ দুটো বুজে এলো, ঘুম ঘুম পেতে লাগলো। ভাগ্যিস সেই সময় বিউগলের শব্দ বেজে উঠল, না হলে আমি হয়তো ঘুমিয়ে পড়তাম। বিউগলের শব্দ শুনে নড়ে চড়ে বসলাম। বুঝতে পারলাম এবার বন খেদানো শুরু হবে। এটা হলো তারই আগাম বার্তা। বিটের জন্য দারুণ ব্যবস্থা হয়েছে। 10টা হাতির সঙ্গে মহারাজার সচিব, এডিসি এবং রাজবাড়ির কর্মচারীরা মিলেমিশে অনেক লোকজনের আনাগোনা। সেই সঙ্গে সর্দার শিকারী এবং তার সহকারীরাও আছে। আর আছে আশেপাশের গ্রাম থেকে জুটিয়ে আনা 200-300 তাগড়াই জওয়ান। দলের মাঝখানে হাতিদের পিঠে ভাগাভাগি করে সচিবেরা আর অন্যান্যরা বসেছে। ঘন গাছপালা ছাওয়া উপত্যকায় মাটি কাঁপিয়ে হাতিরা ছুটে আসছে। 200 গ্রামবাসী দুদিকের ঢাল ধরে বন ঠ্যাঙাবার কাজে ব্যস্ত। বিপুল চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এবার বাঘকে চোখের সামনে আসতেই হবে। দূরে দুটো শৈলশিরার বন ঠ্যাঙাবে কিছু লোক, আর কিছু লোক সামনে যাবে, যাতে বাঘটা তীর বেগে সামনে পালাতে না পারে। বন বিট করার ব্যাপারে
আমার খুব একটা উৎসাহ থাকে না। এখানে আমি নীরব দর্শকের ভূমিকাতেই বসে থাকি। তবে অনেক সময় আমি বন বিট করার ক্ষেত্রে হাতে হাত লাগিয়েছি, অভিনেতার মতো সংলাপ আওড়ে গেছি। কিন্তু আজ আজ আমি অবাক চোখে আলোকিত প্রেক্ষাগৃহের দিকে তাকিয়ে থাকব। পুরো ব্যাপারটাকে দেখব অন্য দৃষ্টিভঙ্গিতে। ব্যবস্থাপনাতে কোনো খুঁত ধরা সম্ভব নয়। বন ঠ্যাঙানোর কাজ ভালোভাবেই হচ্ছে, সেটা বুঝতে পারছি। চারপাশ থেকে অসংখ্য পাখি, বনমোরগ, কালিজ, ময়ূর উড়তে শুরু করেছে। সময় নির্বাচনটা ছিল একেবারে সঠিক। আমরা মাচান পর্যন্ত নিঃশব্দে পৌঁছে গিয়েছিলাম। এই ব্যাপারগুলো বন খেদানোর সময় মনে রাখতে হয়। বন বিট করার ব্যাপারটা সত্যিই রোমাঞ্চকর। কি হয় একটা অদ্ভুত অনুভূতি। প্রতি মুহূর্তে থাকে উত্তেজনার হাজার খোরাক। বাঘ ঢুকে পড়লেই চারদিক থেকে লোকজন চিৎকার করতে শুরু করবে। তখন থেকে উত্তেজনার পারদমাত্রা চড়তে থাকে। আমি এখন সেই প্রতীক্ষারই প্রহর গুনতে শুরু করেছি। মহারাজা কানে শুনতে পান না, তাই এক ওস্তাদ লোককে তার পাশে বসানো হয়েছে। হঠাৎ দেখলাম সেই লোকটি ডান দিক থেকে ইঙ্গিত করে মহারাজাকে কি যেন দেখাচ্ছে। মহারাজা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ধীরে ধীরে ঘাড় নাড়লেন। কিছুক্ষণ পর দেখলাম একটা পুরুষ সম্বর নদী পার হয়ে এপারে উঠতে গেল। মহারাজাকে দেখতে পেয়ে আমাদের পাশ দিয়ে তীর বেগে জঙ্গলে ঢুকে গেল। শৈলশিরার বাঁ দিকে বাঘটা আছে বলে অনুমান করা হয়েছে। সেদিকে বনতারুয়াদেরকে দেখা গেল। তারা হাততালি দিতে দিতে বেরিয়ে আসছে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে বলে দিল এবার বাঘটা বেরিয়ে আসবে। আমি চোখ কান সজাগ রেখে প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করলাম। এক গজ করে ওই লোকেরা এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্য, তখনও পর্যন্ত বাঘ অথবা অন্য কোনো পশু পাখি সতর্কবার্তা ঘোষণা করেনি। মাচানের সঙ্গিনীরা আমার মতোই নিস্পন্দ হয়ে বসে আছে। দেখলাম মহারাজা রাইফেল উদ্যত করে রয়েছেন। তিনি ভাবছেন যে এক্ষুনি বাঘটা বেরিয়ে আসবে, আর সঙ্গে সঙ্গে তিনি গুলি করে সেটা দফা রফা করবেন। এইভাবে তিনি তার সাহস ও শৌর্যের পরিচয় রাখবেন। এভাবে আরও কিছুক্ষণ কেটে গেল। আমি বুঝতে পারলাম এত উৎকণ্ঠিত প্রতীক্ষার অবসানে সব কিছুই বোধহয় বিফল হবে আজ। যার জন্য এত আয়োজন, এত লোক লস্কর, সে বাঘ বোধহয় এখানে নেই। থাকলে তার অস্তিত্ব ঘোষণা করতে সে বাধ্য হতো। শুধু তাই নয়, সে এখানে থাকলে পশু পাখিরা সতর্কসূচক ডাক ডেকে আমাদের সাবধান করত। না, আজ বোধহয় দিনটা মোটেই ভালো যাবে না। তারপর যা হবার তাই হলো। অত্যন্ত হতাশা নিয়ে মাচান থেকে একে একে আমরা সবাই নিচে নেমে এলাম। বন ঠ্যাঙানোর কাজও শেষ হলো। কেউ কোথাও বাঘ দেখতে পায়নি। হতাশ ঠেঙিয়েরা বুঝতে পারল না কোথায় ত্রুটি আছে। দীর্ঘদিন ধরে তারা পেশাগতভাবে এই কাজ করে আসছে। এই কাজে তো তারা সহসা ভুল করে না। তবে কোথাও যে একটা ভুল হয়েছে তা সকলে বুঝতে পারছিল, কিন্তু ভুলটা কোথায় তা কেউ ধরতে পারছিল না। আমরা যে সময় গাড়ি করে এখানে এসে পৌঁছই তার একটু আগেই উপত্যকা থেকে বাঘের ডাক শোনা গিয়েছিল। ভুলটা আমাদের কোথায় হয়েছে তা হয়তো আমি আন্দাজ করতে পারছিলাম না, কিন্তু আমার মনের কথা কাউকে বললাম না। কি হবে, কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে? তাছাড়া আমি তো নেহাতি এক দর্শকের ভূমিকাতেই অবতীর্ণ হয়েছি। বনভোজনের রাজকীয় ব্যবস্থা ছিল। সেই পর্ব চুকিয়ে আমরা যথাসময়ে তাঁবুতে ফিরে এলাম। সেদিন নৈশভোজে বসে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো। তারপরেও সেদিনের ব্যর্থতা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে আমাদের মধ্যে। এর আগেও ওই বাঘটার জন্য ৫ বার বিটের ব্যবস্থা করা হয়েছিল।
সবকটাই ব্যর্থ হয়েছে। সেগুলোর কারণও অনুসন্ধান করে বের করতে হয়েছে। প্রথমবার বিটের সময় বাঘটাকে মহারাজার মাচানের ডান দিকে দেখা গিয়েছিল, কিন্তু মাচানে বসার ফলে তিনি ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন। গুলি করেছিলেন, তবে সেটা ফসকে চলে যায়। পরবর্তী 3 বছরের মধ্যেও আরও 4বার বন খেদানোর ব্যবস্থা করা হয়, কিন্তু কোনোবারই ওই বুড়ো বাঘটাকে দেখা যায়নি। অথচ বিট শুরু হবার সময় সে ঠিক জায়গায় ছিল বলেই বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আলোচনায় বসে সকলেই বলেছে নিজস্ব মতামত, কাগজে লিখে মহারাজাকে দেখানোও হয়েছে। আমি সেই সুযোগে বাঘটার ব্যাপারে একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করলাম। মনে মনে সেই পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম। মহারাজা একজন ভালো শিকারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঘটা মানুষজনদের জ্বালিয়ে মারছে, তাই তাকে নিকেশ করতেই হবে। মহারাজার এই আন্তরিক প্রয়াসে এতটুকুও ত্রুটি নেই। এই অবস্থায় আমার কি উচিত নয় একজন অভিজ্ঞ শিকারী হিসেবে মহারাজার পাশে দাঁড়ানো? আমি বুঝতে পারলাম এখন মহারাজাকে সাহায্য করতেই হবে। সেদিনের ভুলটা কোথায় হয়েছে তা বারবার ভাববার চেষ্টা করলাম। মনে হলো শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সেই দিনকার বিটটা কেন ব্যর্থ হয়েছিল। ভুলটা হয়েছে বাঘটা যেখানে বসেছিল তার সামনে মহারাজা সদল বলে চলে যাওয়া। বাঘটা এইসব লোকজন দেখে ভয়ে স্থান পরিবর্তন করে। তবে এটাই বিটের অসাফল্যের প্রধান কারণ নয়, এর সাথে আরও ছোট ছোট কারণ যুক্ত আছে। বিট শুরু হওয়ার সময় বাঘটা তিক্ত বিরক্ত হয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আমরা যখন মোটর গাড়ি থেকে নেমেছিলাম তখন একটা কাকার হরিণের সতর্ক ডাক শোনা যায়। তার মানে তখন পর্যন্ত বাঘটা কাছাকাছি ছিল, না হলে কাকার হরিণ কখনো ডাকবে না। তারা অনুমানের ওপর ভিত্তি করে কখনো ডাকে না। মাচানগুলোর পেছনের দিকে শৈলশিরা থেকে যে ধসটা উপত্যকার দিকে নেমে গেছে সেখান থেকে কাকারের ডাকটা এসেছিল। বাঘটা স্থান পরিবর্তনের সাথে কাকারের ডাকের কোনো যোগসূত্রতা আছে কি? আমি কি তাকে অস্বীকার করতে পারবো? বিটের শেষ পর্যায়ে যখন শোনা গেল যে জঙ্গলে বাঘ নেই, তখন আমি বাঘটার পালিয়ে যাবার সম্ভাব্য রাস্তাগুলোর দিকে নজর দেওয়ার চেষ্টা করেছি। আমি দেখলাম মাচানের সামনে দিয়ে ছাড়া অন্য কোনোখান দিয়ে আর পালাতে পারবে না, এমন নিখুঁতই মহারাজার পরিকল্পনা। বাঘটা যদি মাচানগুলোর পেছন দিকের ধসের কাছে তার শিকারটা রেখে থাকে তাহলে সে পশুদের পায়ে চলা পথ ধরে এগিয়ে যাবে। আমার বিশ্বাস প্রত্যেকবার সে বিটের সাড়া পেয়ে ওই পথেই উপত্যকা থেকে পালিয়ে গেছে। অন্য সকলে যে যার মতো মতামত প্রকাশ করেছে। আমিও মনে মনে তৈরি হলাম পরবর্তী অভিযানের জন্য। এই ব্যাপারে আমার স্থির সিদ্ধান্ত গ্রহণ করলাম। কাকারটা যেখানে ডেকে উঠেছিল সেখানে মহারাজাকে থাকতে বলতে হবে। সেখানকার শৈলশিরার ওপর একটা মাচান তৈরি করতে হবে। যে করেই হোক জঙ্গল ঠেঙিয়ে বাঘটাকে সেখান পর্যন্ত নিয়ে যেতে হবে। আর বিটের এই ব্যবস্থাটা পরিপূর্ণভাবে আমিই পরিচালনা করব। আমার এই প্রস্তাব উত্থাপন করার সঙ্গে সঙ্গেই সকলে তীব্র আপত্তি জানালেন। সেখানে টাটকা টোপেই বাঘ এলো না, বাসি টোপে তাকে পাওয়া কখনোই সম্ভব হবে না। আমি যে মতলবটা করেছিলাম তার সমাধি ঘটে গেল। কিন্তু আমাকে তো এ ব্যাপারে সফল হতেই হবে। আমার উদ্যোগ ব্যর্থ হলে ক্ষতি কি? সচিবের কাছ থেকে এক টুকরো কাগজ চেয়ে নিয়ে আমি লিখলাম, কাল ভোর 5টায় যদি আপনি প্রস্তুত থাকেন তাহলেই বাঘটার জন্য আরেকটা বিটের ব্যবস্থা করা যেতে পারে। মহারাজাকে কাগজটা দেওয়া হলো। তিনি শান্ত মনে পড়ে তার সচিবের হাতে দিলেন। সচিবের হাত থেকে অন্য সব আমলাদের হাতে সেটা পৌঁছে গেল। আপত্তি উঠল সকলের কাছ থেকে। একমাত্র মহারাজাই এ প্রস্তাবে সম্মতি জানালেন।
আসলে তিনি বোধহয় আমার শিকার বোধের ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন, তাই অনিচ্ছা সত্ত্বেও তার আমলারা রাজি হতে বাধ্য হলেন। এমনকি মাত্র দুজন বন্দুকবাহক সঙ্গে নিয়ে মহারাজা শিকার অভিযানে চলেছেন। যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় দেখা দিতে পারে, তবুও কেউ আপত্তি জানালেন না। এতেই বোঝা গেল সকলের ওপর মহারাজার কি প্রচণ্ড প্রভাব ও প্রতিপত্তি বিরাজ করছে। সমস্ত রাত উত্তেজনায় আমার ঘুম হয়নি। কখন ভোর হবে সেই প্রতীক্ষাতেই বসেছিলাম। ভোর 5টাতে আমাদের যাত্রা শুরু হলো। একটা হাতির পিঠে দুজন বন্দুকবাহকের সঙ্গে মহারাজাকে তুলে দিলাম। ছোট্ট একটা মাচানো দেওয়া হলো হাতিটার পিঠের ওপর। তারপর আমি পায়ে হেঁটে বনপথ ধরে পথ দেখিয়ে এগিয়ে গেলাম। বনের এই অঞ্চলটার সব কিছু আমার একেবারে নখদর্পণে। সম্পূর্ণ অজানা এই বনপথে মাইলের পর মাইল অন্ধকারের মধ্যে দিয়েই হাঁটলাম। আমার সৌভাগ্য, এক মুহূর্তের জন্য দিকভুল হলো না আমার। সূর্য ওঠার আগেই আমরা নির্বিঘ্নে শৈলশিরার যথাস্থানে পৌঁছে গেলাম। এখানে বন্যপ্রাণীর একটা চলাপথ দেখে মনে মনে খুবই খুশি হলাম। আমি দেখলাম পথটা এখান থেকে উপত্যকা পর্যন্ত চলে গেছে। আমি আরও লক্ষ্য করে দেখলাম ওই পথে বেশিরভাগ পশুরা চলাচল করে। পথের ধারে একটা গাছে মাচান বাঁধা হলো। সেখানে মহারাজা আর একজন বন্দুকবাহকের বসার ব্যবস্থা হলো। হাতিটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। অপর একজন বন্দুকবাহককে শৈলশিরার কাছাকাছি আরও একটি গাছে তুলে দেওয়া হলো। বাঘটাকে বিট করে এখানে নিয়ে আসার দায়িত্ব এবার আমাকেই গ্রহণ করতে হবে। এখান থেকে একটা উপত্যকা খাড়া নেমে গেছে। রাইফেল সঙ্গে না থাকায় আমি অত্যন্ত রুক্ষ খাড়াই পথে নামতে পারলাম। যে কোনো মুহূর্তে পা ফসকানোর আশঙ্কা, তবু আমি নিরাপদেই পথটা পার হতে পেরেছিলাম। নিচে নেমে গতদিনের মাচানগুলো অতিক্রম করলাম। যে ঝোপটার ভেতর বাঘটা ছিল বলে অনুমান হয়েছিল, সেই ঝোপটাও পার হয়ে গেলাম। প্রায় 200 গজ মতো এগিয়ে ঘুরে দাঁড়িয়ে ফের পথ ধরলাম। এবার নিজের সঙ্গে নিচু স্বরে কথা বলতে শুরু করলাম, যেভাবে পথ চলতে চলতে কেউ একজন তার পথসঙ্গীর সঙ্গে গল্পগুজব করে, ঠিক সেইভাবে। বাঘটা যেখানে মোষটাকে টেনে এনেছিল সেখানে একটা গাছ কাটা অবস্থায় পড়ে আছে। সেই গাছটার ওপর বসে এতক্ষণ বাদে মৌজ করে একটা সিগারেট ধরালাম। কান আমার উৎকর্ণ, যদি জঙ্গলে কোনো সাড়া পাওয়া যায়। বেশ কিছুক্ষণের মধ্যে জঙ্গলের দিক থেকে কোনো সাড়া এলো না। এবার কয়েকবার কাশির শব্দ করতে হলো। জুতো দিয়ে গাছের গায়ে খটখট শব্দও করলাম। বাঘটা কি মরির কাছে এসেছে? পায়ে পায়ে মরি পর্যন্ত এগিয়ে গেলাম। মরিটাকে একটা ঘন ঝোপের মধ্যে রাখা হয়েছে। আমি অবাক বিস্ময়ে দেখলাম মাত্র কয়েক মিনিট আগেই সেখান থেকে খানিকটা মাংস খাওয়া হয়েছে। তার মানে একটু আগেই বাঘটা এখানে এসেছিল। মাটির ওপর শুকনো লতাপাতার বিছানায় বাঘটা শুয়েছিল। এখনও সেই জায়গাটা গরম হয়ে আছে। আমি লাফিয়ে কাটা গাছটার কাছে ফিরে এলাম। একটা পাথর তুলে গাছের গায়ে ঠুকে শব্দ করতে লাগলাম এবং প্রাণপণে চিৎকার করতে লাগলাম, বাঘ যে আসছে! এই শব্দ আমার মুখ থেকে বেরিয়ে এলো। আমি বুঝতে পারলাম মহারাজার বন্দুকবাহক নিশ্চয়ই এই সতর্কধ্বনি শুনতে পাবে। কিছুক্ষণের মধ্যেই বন্দুকের শব্দ কানে পেলাম। দৌড়ে বন পার হয়ে শৈলশিরায় পৌঁছালাম। চোখে পড়ল পানি ঝোলার পথের ওপর মহারাজা দাঁড়িয়ে আছেন। তারই সামনে পাথরের ওপর চমৎকার একটা বাঘের মৃতদেহ। তার দৃষ্টি ওই বাঘের দিকে নিবদ্ধ। সমস্ত মুখমণ্ডলে বিরাজ করছে প্রশান্তি। ঝিন্দের প্রাসাদে একটা চামড়া আছে, তার নিচে লেখা আছে জিমের বাঘ। স্বর্গত মহারাজার শিকারের বইতে এই বৃদ্ধ বাঘের শিকার বিবরণীও দেওয়া আছে।
তাতে স্থান, তারিখ সবকিছু উল্লেখ করা হয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত উপন্যাস জঙ্গল লড়ে ৭ম পর্ব। শ্রোতা বন্ধুরা, আজ বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা খুব প্রয়োজন। কারণ আপনারা যারা এই ওরা গল্পে মতো নিয়মিত শ্রোতা, তারা হয়তো খেয়াল করেছেন বিগত প্রায় ৩ মাস পর আমি আবার কাজ শুরু করেছি। আসলে এই মুহূর্তে আমার একার পক্ষে এই চ্যানেলের জন্য প্রয়োজনীয় সব কাজ করা সম্ভব হয়ে উঠছে না। তার ওপর আমার এডিটিং স্কিল যেহেতু খুব একটা ভালো নয়, তাই যে কাজের জন্য ঠিক যতটা সময় প্রয়োজন তার থেকেও অনেক বেশি সময় খরচ করে কাজটা সম্পূর্ণ করতে হচ্ছে। তাই আপনাদের কাছে খোলা মনে একটা কথা বলতে চাই। যারা বাংলা অডিও স্টোরি শুনতে বা পড়তে বা একটি বাংলা অডিও স্টোরি চ্যানেল চালাতে গেলে যা যা কাজ করতে হয়, সেই কাজগুলি করতে পারলে ভালোবেসে করতেন। এক্ষেত্রে যারা একটি অডিও স্টোরি চ্যানেল চালাতে গেলে যা যা কাজ করতে হতে পারে সেই সমস্ত কাজ করতে পারেন, কিন্তু টিম মেম্বারের অভাবে অথবা অন্য যে কোনো কারণেই হোক কাজ করার সুযোগ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, এই কথাগুলি শুধুমাত্র সেই সমস্ত ভাই বোন বা দাদা দিদিদের উদ্দেশ্যে বলছি। তো এই মুহূর্তে ওরা গল্পে মতো চ্যানেলের বা আমার সেই রকম কয়েকজন মানুষের খুব প্রয়োজন। অবশ্য এই মুহূর্তে আমি বা চ্যানেল কোনোভাবেই মেম্বার অথবা মেম্বারদেরকে পারিশ্রমিক দিতে অক্ষম। তাই সমস্ত কথাই ওরা গল্পে মতো শুভাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। তাই যদি কোনো একজন ব্যক্তিও ভালোবেসে এই কাজটি করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাছাড়াও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের সকলের কমেন্টের অপেক্ষায় থাকব। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।